আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সেই অভাবনীয় ফলাফলগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আক্ষরিক অর্থেই ভারতের রাজনৈতিক মানচিত্রকে একেবারে নতুন করে এঁকে দিয়েছে। যারা নিয়মিত রাজনীতির খোঁজ খবর রাখেন, তাদের জন্য আজকের এই ডেটা আর বিশ্লেষণগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন আজকে টপিকগুলো এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব নতুন নির্বাচনী মানচিত্রটা ঠিক কেমন, এরপর বাংলায় ঐতিহাসিক পাল্লাবদল, আসামের ধারাবাহিকতা, তামিলনাড়ুতে চমকপ্রদ অভিষেক, কেরালায় পরিবর্তনের ছন্দ এবং সবশেষে এই সব কিছুর ফলে সর্বভারতীয় রাজনীতিতে যে বড়সড় পরিবর্তনটা এলো সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, নতুন নির্বাচনী মানচিত্র। এবারের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনগুলো সত্যিই প্রচলিত অনেক ধ্যান ধারণা ভেঙে দিয়েছে। ফলাফলগুলো এতটাই ব্যাপক আর অভাবনীয় যে পুরো দেশের রাজনৈতিক সমীকরণটাই যেন নড়ে চড়ে বসেছে। পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু আর কেরালা, এই ৬টি রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটাররা এবার একেবারে স্পষ্ট আর জোরালো রায় দিয়েছেন। আর সত্যি বলতে এই ফলাফলগুলো ভারতীয় রাজনীতির অনেক পুরনো আর চেনা ছককে একেবারে বদলে দিয়েছে। এবার চলুন সোজা চলে যাই সবচেয়ে বড় আর চর্চিত খবরের দিকে, বাংলায় ঐতিহাসিক ক্ষমতার পালাবদল। একটা রাজ্য যেখানে সবসময়ই আঞ্চলিক শক্তির তীব্র দাপট দেখা গেছে, সেখানে মমতা ব্যানার্জির টানা ১৫ বছরের শাসনের অবসান হওয়াটা কিন্তু সত্যিই একটা ঐতিহাসিক ঘটনা। আর ধাক্কাটা ঠিক কতটা বড় সেটা একটু সংখ্যার দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। জাস্ট ভাবুন, ১ দশক আগে যেখানে গেরুয়া শিবির মাত্র ৩টে আসন পেয়েছিল, এবার তারা ২০০রও বেশি আসন জিতে নিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন ২১৫ থেকে এক ধাক্কায় নেমে এসেছে ৮২তে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ক্ষমতার হাত বদলটা ঠিক কতটা বিশাল ছিল। তবে হ্যাঁ, তৃণমূল নেত্রীর দাবি কিন্তু একেবারেই আলাদা। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এই সংখ্যাগুলো ভুয়ো। তার মতে ইভিএমে কারচুপি করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেছেন, বারবার জানানো সত্ত্বেও কমিশন কোনো ব্যবস্থাই নেয়নি। বিপুল রাজনৈতিক উত্থান পতনের একটা রাজ্য থেকে এবার একটু আসামের দিকে চোখ রাখা যাক। এই রাজ্যের গল্পটা কিন্তু একেবারেই আলাদা। এটা হলো নিয়ন্ত্রণ আর স্থিতিশীলতার গল্প। এখানে গেরুয়া দল টানা তৃতীয়বারের মতো জয়লাভ করে এক অসাধারণ হ্যাটট্রিক অর্জন করেছে। এর থেকে একটা বিষয় বেশ কৌতূহলোদ্দীপক। তাদের সুশাসনের বার্তা যে মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে সেটা বোঝাই যাচ্ছে। এই জয়ের ফলে ওই অঞ্চলে তাদের অবস্থান এখন আগের চেয়েও অনেক বেশি মজবুত। আসাম থেকে এবার সোজা দক্ষিণে তামিলনাড়ুতে। আর বলতে দ্বিধা নেই, এখানেই ঘটেছে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক আর একটা সত্যিকারের নাটকীয় অভিষেক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৪৯ হ্যাঁ, ঠিকই ধরেছেন। দীর্ঘ ৪৯ বছরের একটা পুরনো রেকর্ড ভেঙে গেছে। অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় এবং তার দল টিভিকে প্রায় অর্ধশতাব্দী ধরে চলে আসা দ্রাবিড় দুর্গে এই প্রথমবারের মতো ফাটল ধরিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম চেষ্টাতেই তারা ২৩৪ আসনের বিধানসভায় ১০০টারও বেশি আসন জিতে নিয়েছে। একক বৃহত্তম দল হিসেবে তাদের এই উত্থান রাজ্যের দীর্ঘদিনের চেনা রাজনৈতিক চিত্রটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দক্ষিণের কথা যখন হচ্ছেই, তখন কেরালাকে বাদ দেওয়া যায় না। কেরালা কিন্তু এবারও তার পুরনো ঐতিহাসিক ছন্দটাই ধরে রেখেছে, সেই নিয়মিত পরিবর্তনের ছন্দ। হ্যাঁ, দীর্ঘ ১০ বছরের একটা লম্বা অপেক্ষার পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট আবারও বিপুল শক্তি নিয়ে ক্ষমতায় ফিরেছে। যদিও শীর্ষ পদের জন্য তাদের নেতার নামটা তারা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এই জয় নিয়ে একজন ইউডিএফ প্রতিনিধি যেমনটা বলছিলেন, ভোটাররা আসলে রাজ্যের সমস্যাগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তারা সচেতনভাবেই অপশাসনের ধারাবাহিকতাকে প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত নিয়েছেন যে এবার পরিবর্তনের সময় এসেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা রাজ্যের চমকপ্রদ সব ফলাফল দেখলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই বিচ্ছিন্ন ফলাফলগুলো একত্রিত হয়ে জাতীয় স্তরে ঠিক কী বার্তা দিচ্ছে? এই আঞ্চলিক পরিবর্তনগুলো কিভাবে ভারতের মূল রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আঞ্চলিক মানচিত্র থেকে একটু বেরিয়ে এসে
পুরো ভারতের দিকে তাকাতে হবে, তাহলেই আমরা দেখতে পাব একটা সুস্পষ্ট ভৌগোলিক রূপান্তর। এখানকার সবচেয়ে বড় তফাৎটা ঠিক এখানেই। বিজেপি এখন আর শুধু হিন্দি বলয়ে আটকে নেই, তারা রীতিমতো একটি সর্বভারতীয় শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে তাদের ব্যাপক বিস্তার ঘটেছে। অন্যদিকে কংগ্রেস, যারা একসময় ভারতের ডিফল্ট জাতীয় দল ছিল, তাদের ভৌগোলিক উপস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। নতুনভাবে তৈরি হওয়া এই নির্বাচনী মানচিত্র এবং ক্ষমতার এই নতুন সমীকরণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? এই নতুন ভৌগোলিক রূপান্তর কি আগামী দিনে আমাদের নীতি আর শাসন ব্যবস্থায় কোনো যুগান্তকারী পরিবর্তন আনবে? এই প্রশ্নটার উত্তর সময় দেবে। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি।